1920 সাল কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা কমরেড মুজাফফর আহমেদের নেতৃত্বে বাংলায় নব্য কমিউনিস্টরা সাম্যবাদের নিশান উড়িয়ে এক নতুন সমাজ গঠনের স্বপ্নকে বাস্তবায়িত করবার কাজ শুরু করেছেন। কাজী নজরুল ইসলামের সম্পাদনায় প্রকাশিত হচ্ছে তাদের মুখপত্র লাঙল পত্রিকা। মুজাফফর আহমেদের সঙ্গে হাত মিলিয়ে শামসুদ্দিন হোসেন, আব্দুল হালিম, হেমন্ত সরকার, সরোজ মুখোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম প্রমুখ এক ঝাঁক তরুণ যুবক, শ্রমিক ও কৃষকদের সংগঠিত করে বাংলার কমিউনিস্ট আন্দোলনকে শক্তিশালী করে তোলার শপথ নিয়েছেন। ব্রিটিশ সরকারের নিষেধাজ্ঞায় সেই সময় কমিউনিস্ট পার্টি করা ছিল দণ্ডনীয় অপরাধ। তাই 1925 সালের 1 নভেম্বর কাজী নজরুল ইসলাম, হেমন্ত সরকার, কুতুবুদ্দিন আহমেদ এবং শামসুদ্দিন হোসেন স্বরাজ লেবার পার্টি গঠন করে তারই মাধ্যমে পার্টির সাংগঠনিক কাজকর্ম এগিয়ে নিয়ে গিয়েছেন। সেই উষা লগ্নে ভারতের নানান প্রান্তে গড়ে ওঠা ছোট ছোট নবীন কমিউনিস্ট দলগুলি নিজেদের মতো কাজ শুরু করেছিল, কিন্তু পরস্পরের সঙ্গে যোগাযোগ ছিল না। সেই বিক্ষিপ্ত গোষ্ঠীগুলিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে 1925 সালে কানপুরে অনুষ্ঠিত প্রথম সর্বভারতীয় কমিউনিস্ট সম্মেলনে স্বরাজ লেবার পার্টিও অংশগ্রহণ করেছিল। এই বিষয়ে আলাপ আলোচনা করতে কমরেড শামসুদ্দিন হোসেন দেখা করেন রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে। সেখানেই কবিগুরুর সঙ্গে তার পরিচয় করিয়ে দিয়েছিলেন তার মার্ক্সবাদী পৌত্র সোমেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে। কবির জ্যেষ্ঠ ভ্রাতা দ্বিজেন্দ্রনাথের পুত্র সুধীন্দ্রনাথ ও তার পত্নী চারুবালার জ্যেষ্ঠ পুত্র। রবীন্দ্রনাথের প্রিয় নাতি সৌমেন্দ্রনাথ ছিলেন ঠাকুর পরিবারের এক ব্যতিক্রমী চরিত্র। ডাক নাম সৌমেন। তার বালক কণ্ঠের অসামান্য গান সকলের উচ্ছ্বসিত প্রশংসা অর্জন করেছিল। শোনা যায় মাত্র 8 বছর বয়সে মাঘোৎবের দিনে রবীন্দ্রনাথের সঙ্গে দ্বৈত কণ্ঠে তুমি যত ভার দিয়েছ সে ভার গানটি শুনিয়ে তিনি সবাইকে অবাক করে দিয়েছিলেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা পেয়েছেন ফ্লোবেল ইনস্টিটিউশন আর মিত্র ইনস্টিটিউশনে। সৌমেন্দ্র 1921 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে অনার্স পাস করে আমেরিকায় গিয়েছিলেন নিখিল ভারত ছাত্র সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে। সৌমেন্দ্রনাথের যখন জন্ম তখন স্বদেশী আন্দোলনের হোমাগ্নি দাবানলের মতো বাংলার দিকে দিকে ছড়িয়ে পড়েছিল। জোড়াসাঁকোর আঙিনাতেও তেতে উঠেছিল সেই আগুনের আঁচে। আন্দোলনের প্রবাহে নিজেদের সামিল করে নিয়েছিল বাংলার নবজাগরণের কেন্দ্রভূমির বাসিন্দারাও। প্রেসিডেন্সিতে পড়বার সময় থেকেই জাতীয় রাজনীতির উত্তেজনায় সৌমেন্দ্র রক্তে দোলা দিয়েছিল, জড়িয়ে পড়েছিল ব্রিটিশ বিরোধী সংগ্রামে। জমিদার বাড়ির আভিজাত্য থেকে বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়েছিল মেহনতি মানুষের অধিকার আদায়ের যুদ্ধে। 1920 সালে সরকার রাওলাট আইনের প্রতিবাদে গান্ধীজির অসহযোগ আন্দোলনকে সমর্থন জানালেও পরবর্তীকালে গান্ধীবাদের সীমাবদ্ধতা ও অক্ষমতা উপলব্ধি করে সৌমেন্দ্র তার থেকে দূরে সরে গিয়েছিলেন। ধীরে ধীরে তিনি সন্ত্রাসবাদী আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়লেন, হাত পাকালেন বোমা বারুদ তৈরির কাজে। 1922 সালে জোড়াসাঁকোয় যখন শেষ বর্ষণ নাটকের প্রস্তুতি চলছে, তখন রাত্রিবেলায় বন্ধ ঘরে বসে তিনি দলের ছেলেদের নিয়ে বোমা তৈরি করতেন। আবার দিনের বেলায় তাকে দেখা যেত নাটকের মহড়ায়। তবে পুলিশের নজর ছিল তার ওপরে। মাঝে মাঝে তারা জোড়াসাঁকোয় হানা দিত বোমা আর বিপ্লবীদের খোঁজে, যদিও পুলিশ কখনোই সৌমেন্দ্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কাজের কোনো প্রমাণ পায়নি। শামসুদ্দিন হোসেনের মাধ্যমে সৌমেন্দ্রনাথের যোগাযোগ ঘটেছিল কমরেড মানবেন্দ্রনাথ রায়ের সঙ্গে। কমরেড রায়ের অনুপ্রেরণায় আর মুজাফফর আহমেদের তত্ত্বাবধানেই সৌমেন্দ্রনাথ ঠাকুরের কমিউনিস্ট কর্মী হিসেবে যাত্রা শুরু। নজরুলের সম্পাদনায় স্বরাজ লেবার পার্টির লাঙল পত্রিকাটি তখনকার কমিউনিস্ট পার্টির অন্যতম মুখপত্র। সৌমেন্দ্র সক্রিয়ভাবে পত্রিকার সঙ্গে যুক্ত হয়ে কমিউনিজম সম্পর্কে বিভিন্ন লেখা প্রকাশ করেছেন। এই পত্রিকায় কমিউনিস্ট ম্যানিফেস্টোর বাংলা অনুবাদের প্রথম প্রকাশের কৃতিত্ব তারই। সৌমেন্দ্রনাথের হাত ধরে এগিয়ে এসেছিল সুধাংশু দাশগুপ্ত, অধ্যাপক অমিয় দাশগুপ্ত, সুধীন কুমার প্রমুখ এক দল তরুণ যুবক, যারা পরবর্তীকালে ভারতের কমিউনিস্ট পার্টিকে উল্লেখযোগ্য নেতৃত্ব দিয়েছেন। বিপ্লবী কাজকর্মের জন্যই সৌমেন্দ্র বরাবরই পুলিশের কুনজরে ছিল। 1927 সালে সৌমেন্দ্রনাথকে গ্রেফতারের আশঙ্কা দেখা দিলে তাকে তৎকালীন পুলিশ কমিশনার চার্লস টেগার্ডের সহযোগিতায় পাসপোর্ট জোগাড় করে গোপনে ইউরোপে পাঠিয়ে দেওয়া হয়েছিল। অভিভাবকেরা আশা করেছিলেন এবার হয়তো তিনি সন্ত্রাসবাদী কাজকর্ম থেকে দূরে থাকবেন, কিন্তু বিদেশে গিয়ে সৌমেন্দ্র আরও বৃহত্তর পরিসরে কমিউনিস্ট আন্দোলনে কাজ করার সুযোগ পেয়ে গেলেন। তার যোগাযোগ হলো
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কমিউনিস্ট নেতাদের সঙ্গে। দলের প্রতি নিষ্ঠা, সততা আর প্রগাঢ় জ্ঞানের জন্য তিনি মস্কোতে অনুষ্ঠিত ষষ্ঠ আন্তর্জাতিক কমিউনিস্ট সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করার বিরল গৌরব অর্জন করেছেন। মার্ক্সবাদের অগাধ পাণ্ডিত্য আর অসাধারণ বাগ্মিতার জন্য তিনি কমিউনিস্ট আন্দোলনের প্রথম সারির নেতা বলে স্বীকৃত হয়েছিলেন। অলঙ্কৃত করেছেন জার্মান কমিউনিস্ট পার্টির সদস্য পদও। সৌমেন্দ্রের কলমও ছিল তরবারির মতো তীক্ষ্ণ। জার্মানিতে থাকতেই কমিউনিজম, শ্রমিক আন্দোলন, সাম্যবাদ ইত্যাদি বিষয়ে বই লিখেছেন নারায়ণ ছদ্মনামে। স্পেন্সার ছদ্মনামে কলম ধরেছেন নাৎসিবাদী হিটলারের বিরুদ্ধেও। অবশেষে হিটলারের বিরোধিতা এবং নিষিদ্ধ লেখালেখির অপরাধে গ্রেফতার করে তাকে মিউনিক জেলে নির্বাসন দেওয়া হয়েছিল। দীর্ঘ কারাবাসের পর জার্মান সরকার সৌমেন্দ্রকে দেশ থেকে বিতাড়িত করলে তিনি আবার দেশে ফিরে আসেন। এর আগে সোভিয়েতপন্থী কমিউনিস্টদের সঙ্গে মতপার্থক্যের কারণে সৌমেন্দ্র কমিউনিস্ট আন্তর্জাতিক সংঘ কমিউনটানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিলেন। 1930 সালে বাংলা তথা সমগ্র ভারতের কমিউনিস্ট আন্দোলন আরও প্রসারিত হয়েছে। জোড়াসাঁকো ঠাকুরবাড়িও আন্দোলনের মতাদর্শকে সমর্থন জানিয়ে পার্টির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। 1930 সালে সোভিয়েত ভ্রমণের শেষে রবীন্দ্রনাথ দেশে ফিরলে কমিউনিস্ট নেতা কমরেড আব্দুল হালিমের অনুরোধে রবীন্দ্রনাথ তার রাশিয়া ভ্রমণের অভিজ্ঞতা ও ব্রিটিশ মদতপুষ্ট বিভিন্ন সাম্প্রদায়িক গোষ্ঠীর সোভিয়েত বিরোধী অপপ্রচারের জবাবে লিখলেন রাশিয়ার চিঠি। নবীন যুবকদের কমিউনিস্ট পার্টির চিন্তাধারা ও আদর্শের সঙ্গে পরিচিত হওয়ার ক্ষেত্রে রাশিয়ার চিঠি একটি অত্যন্ত মূল্যবান গ্রন্থ হিসেবে স্বীকৃত। দেশে ফিরে সৌমেন্দ্র আবার কমিউনিস্ট আন্দোলনের কাজে ঝাঁপিয়ে পড়লেন। ভারতের বিপ্লব প্রচেষ্টার রূপরেখা এবং সম্ভাবনার কথা তুলে ধরে 1930 সালে তিনি বিপ্লব বৈশাখী নামে একটি বই লিখেছিলেন। বার্লিন থেকে প্রকাশিত সেই বই ভারতে এসে পড়তেই সরকার সেটিকে নিষিদ্ধ ঘোষণা করে বাজেয়াপ্ত করে নিলেন। এরপর তার লেখালেখির ওপরে গোয়েন্দারা তীক্ষ্ণ নজর রাখতে শুরু করেন। ইনকলাব জিন্দাবাদ 1931 এবং লাল নিশান 1932 বই দুটি প্রকাশের পরই বাজেয়াপ্ত করা হলো। তার লেখা বন্দি, চাষির কথা ইত্যাদি নিষিদ্ধ ঘোষিত হলো। বস্তুত কমরেড মানবেন্দ্রনাথ রায়ের পর তার লেখা বই সবচেয়ে বেশি নিষিদ্ধ হয়েছে ভারতবর্ষে। দেশে ফিরেও সৌমেন্দ্রনাথকে প্রায় 8 বছর জেল খাটতে হয়েছিল। রাজনীতির পাশাপাশি সৌমেন্দ্রনাথ আজীবন সাহিত্য ও সঙ্গীত চর্চা করে গিয়েছেন। ছিলেন কল্লোল গোষ্ঠীর প্রথম সারির লেখক। জার্মান, ফ্রেঞ্চ, রাশিয়া এবং ইংরেজিতেও বহু গ্রন্থ রচনা ও অনুবাদ করেছেন। 1940 সালে তার লেখা ইম্পেরিয়ালিস্ট ওয়্যার অ্যান্ড ইন্ডিয়া বইটিও ব্রিটিশ সরকারে ঘুম কেড়ে নিয়েছিল। বইটির বাংলা অনুবাদ যুদ্ধবিরোধী কেন করেছেন বিজন কুমার দত্ত আর প্রকাশক সুবীর কুমার দাশগুপ্ত। ত্রস্ত সরকারের রোষানলে 3 জনের কপালে জুটেছিল সশ্রম কারাবাস। 1934 সালে কমিউনিস্ট পার্টির সাংগঠনিক পরিকাঠামো ও মতাদর্শের সঙ্গে তার বিরোধ বাধে। তিনি নিজেকে গুটিয়ে নেন, পার্টির সঙ্গে আর যোগাযোগ রাখেননি। 1934 সালে কমিউনিস্ট পার্টির সাংগঠনিক পরিকাঠামো ও মতাদর্শের সঙ্গে তার বিরোধ বাধে। তিনি নিজেকে গুটিয়ে নেন, পার্টির সঙ্গে আর যোগাযোগ রাখেননি। 1934 সালের 1 আগস্ট সৌমেন্দ্র নিজেই রেভলিউশনারি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া RCPI নামক একটি আলাদা দল গঠন করেছিলেন। প্রথমে সশস্ত্র সংগ্রামের কথা বললেও RCPI পরে সংসদীয় রাজনীতির আদর্শ গ্রহণ করেছিলেন। কমরেড MN রায়ের পর আন্তর্জাতিক পরিমণ্ডলে সৌমেন্দ্রনাথ ঠাকুরই উপমহাদেশীয় কমিউনিস্ট নেতা হিসেবে পরিচিত ছিলেন। তার দল নানা নির্বাচনে জয়লাভ করে সরকারের অংশ হিসেবেও থেকেছেন। তিনি সোভিয়েত ইউনিয়ন ও গণচীনের রাষ্ট্রে শক্তিশালী হতে থাকা আমলাতান্ত্রিকতার বিরুদ্ধে শুরু থেকেই সরব ছিলেন। তার প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটি গুরুত্বহীন অবস্থায় কোনো ক্রমে টিকে রয়েছে এখনও। রবীন্দ্রনাথের শেষ জন্মদিনে গাওয়া ওই মহামানব আসে গানটি রচনার পিছনে সৌমেন্দ্রনাথের প্রত্যক্ষ ভূমিকা ছিল। তার পত্নী আমেদাবাদের শিল্পপতি হাতি সিংয়ের কন্যা প্রখ্যাত নৃত্যশিল্পী কৃষ্ণা, যিনি পরবর্তীকালে শ্রীমতী ঠাকুর বলে পরিচিত হয়েছেন। 1974 সালের 22 সেপ্টেম্বর মহান বিপ্লবী সৌমেন্দ্রনাথ নীরবে জীবনে পরপারে পাড়ি দিয়েছিলেন।